Welcome to my new channel Arif Global English 2026. I hope you are doing well by the grace of Allah. May peace and mercy and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএস পরীক্ষার পর তোমরা কি করবে। তোমরা হয়তো থাম্বনেলে দেখেছো যে আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি কি। তো দেখো, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে আমার এই চ্যানেল সম্বন্ধে কিছু বলবো। অর্থাৎ এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করব, দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে 9, 10, 11, 12 অনলি ফর আর্টস গ্রুপ। 9, 10 এর ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি প্রতিটা বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা থাকবে, পাশাপাশি পেইড পিডিএফ, ফ্রি পিডিএফ। 11 and 12 এর থার্ড সেমিস্টার অ্যান্ড ফার্স্ট সেমিস্টারের ক্লাস আসবে মার্চের 10 তারিখের মধ্যেই। সেই ক্লাসগুলোকে আপলোড করে দেওয়া হবে। প্রতিটা বিষয় চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন থাকবে। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ভালোভাবে বোঝানো হবে। তোমরা নিশ্চয়ই জানো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার 12-এ সেমিস্টার সিস্টেমে এমসিকিউ প্যাটার্ন থাকবে। তো যাই হোক, আমি এই ক্লাসগুলোর আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওগুলোতে কোশ্চেন প্যাটার্ন এবং রোড ম্যাপ থাকবে, তোমরা কিভাবে 40-এ 40 নম্বর পেতে পারো। তো যাই হোক, এবার দেখো আজকের টপিক ছিল হোয়াট টু ডু আফটার এইচএস। এইচএস পাস করার পর বা এইচএস পরীক্ষার পর তুমি কি করবে বা তোমার কি করা উচিত। দেখো, আমরা জানি সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে এইচএস পরীক্ষার পরে আমাদেরকে লেবার হার্ড মানে কঠোর পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রম করব কোথায়? আমরা সবাই জানি যে আমাদের গড় আয়ু 60 বছর। বর্তমানে দেখা যাচ্ছে একজন মানুষ 60 বছরের ঊর্ধ্বে বাঁচে না। তাহলে আমাদের উচিত আমাদের নিজের লক্ষ্যকে নির্ধারণ করা। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে নিজের ইনকাম বা সোর্স অফ ইনকাম নির্ধারিত করা। আমরা আমাদের ইনকামের রাস্তা কোথায় পাবো, আমরা কোথা থেকে ইনকাম করব। একটা ছেলে যখন এইচএস পরীক্ষা দেয়, সেই ছেলের দায়িত্ব বেড়ে যায়। কারণ এতদিন ধরে বাবা আমাদেরকে পড়িয়েছে বা তোমাদেরকে এইচএস পর্যন্ত পড়িয়েছে, টিউশন ফি, বই, সমস্ত কিছু তোমাদেরকে। এই বাবা নামক রত্ন বা হিরে বা আমাদের সুপার হিরো, যে আমাদের রিয়াল হিরো আমরা বাস্তবে দেখি, এই বাবা নামক রিয়াল হিরোটা আমাদের অনেকভাবে সাহায্য করেছে। যেমন খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, ভালোবাসা দিয়ে ইত্যাদি। তাই এখন দায়িত্বটা আমাদের ইনকামের রাস্তা খুঁজে নিতে হবে। কারণ একজন বাবা আশা করে তার ছেলের প্রতি বা মেয়ের প্রতি যে আমার ছেলে বা মেয়ে এইচএস পরীক্ষা দিল, এইচএস পাশ করে এবার হয় ইনকামের রাস্তা খুঁজে নেবে। তারা কিন্তু এটাও চায় যে আমার ছেলে বা মেয়ে এবার আমাকে দেখবে। কেননা রাস্তা এখন তোমাদেরকেই খুঁজে নিতে হবে, তোমরা 18+। তাই বন্ধুরা, এখন যদি তোমরা ভুল ডিসিশন নাও যে এইচএস এর পর তোমরা কি করবে, তাহলে আফটার এইচএস বা আফটার গ্রাজুয়েশন, আফটার এমএ, আজকের একটা ভুল ডিসিশন সেই দিন কঠিন বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি তোমাদেরকে বলছি যে এইচএস এর পরে তো আমরা সবাই পরিশ্রম করব বা করতেছি। আমরা পরিশ্রম করব কোথায়? সবাই তো পরিশ্রম করে, সফল হয় না কেন? বাট আমরা পরিশ্রমটা কোথায় করব? পরিশ্রম করতে হবে সেখানে যেটার ভবিষ্যৎ আছে। আর আমরা পরিশ্রম করি, ভবিষ্যৎ জানি না। আমি পড়াশুনো করি, ভবিষ্যৎ জানি না। তুমি পড়াশুনো করো, ভবিষ্যৎ জানো না। তুমি এই কাজ করো, তোমার ভবিষ্যৎ তুমি জানো না। তাহলে আমরা যে পরিশ্রম করছি, আমরা তার ভবিষ্যৎ জানি না। দেখো, পরিশ্রম করলেই কিন্তু ইনকাম করা যায় না, পরিশ্রম করলেই জীবনে বড় হওয়া যায় না।
হ্যাঁ, পরিশ্রমটা কোথায় করছি সেইটা গুরুত্বপূর্ণ। কি পরিশ্রম করছি গুরুত্বপূর্ণ নয়, কোথায় তুমি পরিশ্রম করছো সেইটা গুরুত্বপূর্ণ। সেটার ভবিষ্যৎ কি সেটা তোমাকে এখন থেকেই জানতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। তাহলে দেখো, তোমরা সবাই এসএস পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই জানো যে সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেম কি তোমরা জানো যে সেমিস্টার সিস্টেম মানে ছাত্রদের বিভ্রান্তি করা, ছাত্রদের চাপে ফেলিয়ে দেওয়া। হয়তো বোর্ড আমাদেরকে মনে করে না যে আমরা মানুষ, আর বোর্ড যদি আমাদেরকে মনে করতো যে আমরা মানুষ, তাহলে এইভাবে, আমি বলছি না সেমিস্টার সিস্টেমটা খারাপ, কিন্তু পরীক্ষার সময় অল্প, সিলেবাস অনেক বড়, ছাত্রছাত্রীরা কি করবে? আমরা টিচার, আমরা পড়াচ্ছি, কিন্তু একটা ছাত্রকে তো 5টা বিষয় মনে রাখতে হবে। আমরা পড়িয়ে দিলাম 5টা বিষয়, কিন্তু একটা স্টুডেন্টকে 5টা বিষয় পড়ে কমপ্লিট করে তাকে পরীক্ষা দিতে হবে। সে কি করবে অল্প সময়ের মধ্যে? তাই আমি বলছি বন্ধুরা, দেখতে পাচ্ছি চারিদিকে দুর্নীতি, করাপশনে ভরে গেছে, শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ভরে গেছে। তাহলে তোমরা কি করবে? রাস্তা এখন তোমাদের ঠিক করতে হবে, ডিসিশন এখন তোমাদেরকে নিতে হবে। কারণ বাবা নামক যে রত্নটা আমাদের মাথা থেকে এখন নেমে যাবে। কারণ হচ্ছে যে আমরা আর কতদিন বাবার উপর নির্ভরশীল হব? এখন বাবারা আমাদের প্রতি নির্ভরশীল হবে, কারণ আমাদের দায়িত্ব বেড়ে যাবে। ওই 2 দিন পরে ওই বাজারের ব্যাগটুকু আমাকে ধরতে হবে বা তোমাকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি বন্ধুরা, তোমাকেই ধরতে হবে। এক অসহায় বাবা মা তোমার মুখ চেয়ে থাকবে। আর আফটার গ্রাজুয়েশনের পরে, এম এর পরে, বিএড করার পরে তুমি যদি তোমার বাবার কাছে হাত পাতো, বাবা আমার হাত খরচের টাকা দাও, তাহলে তো লজ্জার বিষয়। তাহলে দেখো যে এইচএস এর পরে আমরা কি করব? এইচএস এর পরে এই যে বললাম যে লেবার হার্ড, কঠোর পরিশ্রম, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম তো আমরা করব, বাট পরিশ্রম করেই যাব, কিন্তু মাথা দিয়ে চিন্তা করব না, ব্রেন দিয়ে চিন্তা করব না আমি কি পরিশ্রম করছি, এইটার ভবিষ্যৎ কি। তাহলে তো পরিশ্রম করা বেকার। যদি পরিশ্রমই যদি সফলতার চাবিকাঠি হতো, তাহলে তো আজকে কৃষকরা সব থেকে বেশি ধনী হতো। তাহলে আমার কথা হচ্ছে যে পরিশ্রমটা কোথায় করব, আমরা কিভাবে করব, আজকের আলোচ্য বিষয় এইচএস এর পরে কি করব। দেখো, আমাদের মূল কথা হচ্ছে যে আমরা ইনকামের পথ খুঁজে বের করব, যে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা ইনকাম করব, বিভিন্ন জায়গায় আমরা যুক্ত থাকবো। তো দেখো, প্রথমেই তোমাদের এইচএস এর পরে যেটা করতে হবে সেটি হলো স্পোকেন ইংলিশ আর রাইটিং। স্পিকিং এর পাশাপাশি তোমাদের রাইটিং শিখতে হবে। এখন তোমরা বলতে পারো, স্যার স্পোকেন ইংলিশ বা রাইটিং তো আমি শিখবো, কিন্তু কেন শিখবো? তোমরা নিশ্চয়ই জানো যে স্পোকেন ইংলিশ, রাইটিং কোন কোন, মানে এক কথায় এভরিহোয়ার, সব জায়গায় কাজে লাগবে। যেমন তুমি যদি ল নিয়ে পড়তে চাও, তোমার স্পিকিং ইজ মাস্ট। এবার কম্পিউটার কোর্স করতে চাইলে স্পিকিং বা স্পোকেন ভালো জানলে তুমি খুবই আগে এগিয়ে যাবে। এবার যে তুমি যদি বিদেশে যাও, বিদেশে তুমি হোটেল ম্যানেজমেন্ট বা আর কোথায় যদি তুমি চাকরি করো, তুমি যদি ভালো ইংলিশ বলতে পারো, তাহলে তুমি ভালো একটা জব পাবে। তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এইচএস এর পরে যে সময়টুকু পাচ্ছ, 2 মাস বা 3 মাস, এই সময়টা কিন্তু কাজে লাগাও। তোমরা কি করবে? এই স্পোকেন ইংলিশ কোর্স বা রাইটিং এই কোর্সটা কিন্তু তোমরা করে নাও। প্রথম কাজ, তাহলে এইচএস পরীক্ষার পর আমার প্রথম ডিউটি হবে স্পিকিং কোর্স করা। সবাইকে করতে হবে। তুমি যদি 3 মাস চর্চা করো বা 4 মাস চর্চা করো, তুমি একদম, তোমার একদম ফ্লুয়েন্সি বেড়ে যাবে। তো দেখো, আমরা কোনো কিছু করি, কোনো কিছু শিখি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি বলো? আমাদের উদ্দেশ্য নেই, আমরা উদ্দেশ্য জানি না, যে উদ্দেশ্য ছাড়াই আমরা চলছি। আমাদের জীবনের কোনো গন্তব্য নেই, আমাদেরকে কোথায় যেতে হবে। কারণ কি, ধরো তোমার বন্ধু গ্রাজুয়েশন করছে, তুমি বাড়িতে বললে, বাবা আমার বন্ধু গ্রাজুয়েশন করছে, আমিও গ্রাজুয়েশন করব, কিন্তু তুমি কেন গ্রাজুয়েশন করো তুমি জানো না। তাই আমি তোমাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। মানে এইচএস পরীক্ষায় পাশ করার পর তুমি যদি ইংলিশ মেজর সাবজেক্ট রাখো, মেজর ইংলিশ মেজর, তাহলে মাস্ট বি তোমাকে স্পোকেন ইংলিশ, রাইটিং শিখতেই হবে। উইদাউট স্পোকেন ইংলিশ, উইদাউট রাইটিং, তুমি যদি মেজর সাবজেক্ট ইংলিশ নাও, তুমি একটা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর পরের সেমিস্টারে গিয়ে বলবে আমি মেজর সাবজেক্ট ইংলিশ রাখবো না। তাহলে তোমাকে স্পোকেন ইংলিশ শিখতেই হচ্ছে। জীবনের সর্বক্ষেত্রে স্পোকেন ইংলিশ কাজে লাগবে। স্পোকেন ইংলিশ, রাইটিং না শিখেই তুমি যদি মেজর সাবজেক্ট ইংলিশ নাও, হ্যাঁ আমি ইংলিশ ভালোবাসি, আমি ইংলিশে 90 পেয়েছি, ইংলিশে এইচএস আমি 95 পেয়েছি, তুমি যদি এখন ইংলিশ সাবজেক্ট নাও, 90 পাওয়াটা বড় না, তুমি লিখতে পারো তো, তুমি
স্পিকিং করতে পারো তো, তুমি তোমার ফ্লুয়েন্সি আছে তো, তুমি একটা লোকের ইংলিশ ভাষা শুনে বুঝতে পারো তো, তাহলে তুমি মেজর সাবজেক্ট নিতে পারো। আর তুমি যদি না নাও, তুমি যদি স্পিকিং ইংলিশ না করেই মেজর সাবজেক্টটা নাও, তাহলে তোমার কিন্তু সমস্যা হতে পারে। ওকে, দেখো তুমি যদি মনে করো আমি প্রাইমারিতে জব করব, প্রাইমারি স্কুলের টিচার হবো, তাহলে তোমাকে এইচএস পরীক্ষার পাশের পরে তোমাকে ডিএড করতে হবে। কি করতে হবে? ডিএড করতে হবে। তাহলে ডিএড কেন করবো স্যার? ডিএড করলে তুমি প্রাইমারির পরীক্ষাতে বসতে পারবে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আর কি কি জব এক্সাম রয়েছে? আর কি কি জব এক্সাম, যেমন ধরো তুমি পড়াশোনার পাশাপাশি, তুমি গ্রাজুয়েশনের পাশাপাশি তুমি এই পরীক্ষাগুলো তো বসতে পারো, যেমন এসএসসি, জিডি, আরআরবি, এনডিএ, নার্সিং কোর্স। হ্যাঁ, আমি এটা মেয়েদের জন্য চুজ করছি। হ্যাঁ, তোমরা যারা মেয়েরা যারা এসএস পরীক্ষা দিয়েছো, যারা দেখছো এই ভিডিওটা, তাদের জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে নার্সিং। তুমি স্পিকিং এর পাশাপাশি তুমি নার্সিংও করতে পারবে, তুমি গ্রাজুয়েশনের পাশাপাশি নার্সিংও করতে পারবে। তাহলে তোমরা নার্সিং এর তোমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে জিএনএম আর একটা হলো এএনএম। ওকে, এবার ধরো তুমি এইচএস পাস করলে, পাস করার আগে তুমি কি করবে সেটা আমি বললাম, পাস করার পরে তুমি কি করবে। ধরো তুমি এইচএস পাস করলে, এবার তুমি কি করবে? স্যার আমি কি গ্রাজুয়েশন করব? স্যার আমি তো নার্সিং এ ভর্তি হয়ে গিয়েছি, আমি কি গ্রাজুয়েশন করব? স্যার আমি তো আরআরবি করছি, স্যার আমি তো এনডিএ করছি, স্যার আমি তো এসএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি, স্যার আমি তো ডিএড করছি, স্যার আমি কি গ্রাজুয়েশনে কি করব? স্যার আমি তো পাস করেছি, স্যার আমার অনেক ভালো রেজাল্ট হয়েছে, স্যার আমি কি করব? দেখো, সবার আগে বলবো, হ্যাঁ গ্রাজুয়েশন যদি তুমি করো, দেখো গ্রাজুয়েশনের আমি একটা ডিটেইলস এখানে লিখেছি, আগে গ্রাজুয়েশন সম্বন্ধে আমি বলি। তাহলে দেখো, ধরো তুমি এইচএস পরীক্ষায় পাস করলে, পাস করার পর তুমি ভাবছো আমি গ্রাজুয়েশন করব, তাহলে গ্রাজুয়েশন করার আগে গ্রাজুয়েশন সম্বন্ধে তুমি জেনে নাও যে গ্রাজুয়েশন, এমএ, বিএড, হ্যাঁ এই ডিগ্রিগুলো করার ভবিষ্যৎ কি। হ্যাঁ, এগুলো তো পরিশ্রম, বললাম লেবার হার্ড, পরিশ্রম করব, মানে এই জন্য বলেছিলাম যে এইচএস এর পরে আমি কঠোর পরিশ্রম করব, নিজের পায়ে দাঁড়াবো। তুমি পরিশ্রম করছো, সেই কাজের ভবিষ্যৎ জানো না, তাহলে সেই পরিশ্রমে তোমার সফলতা আসবে না। তাহলে গ্রাজুয়েশনের দেখো পার্ট, দেখো তো এখানে 4 ইয়ার্স সেমিস্টার সিস্টেম, 4 ইয়ার, 4 বছর তোমাকে গ্রাজুয়েশনে থাকতে হবে। ঠিক আছে, 4 বছরে তোমাকে কয়টা পরীক্ষা দিতে হবে? দেখো, প্রথমেই বলবো 6 সেমিস্টারে পরীক্ষা হবে 3 বছরে। 3 বছরে তোমাদের গ্রাজুয়েশনে 6টা সেমিস্টারের পরীক্ষা হবে, মাথায় রাখতে হবে। এক একটা সেমিস্টারে 7টা পেপার, 8টা পেপার, 9টা পেপারে পরীক্ষা দিতে হবে। এখনো তো পেপার বাড়তেও পারে, কমতেও পারে, কারণ এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটি কি করছে, তুমি যদি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, আমি তোমাকে কিছু বলি, এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রতি বছর সিলেবাস চেঞ্জ করে, বারবার সিলেবাস চেঞ্জ করছে, বই অ্যাভেলেবেল নেই, হ্যাঁ টিচারদের পড়াতে সমস্যা, ইভেন কলেজের যে টিচারগুলো তারাও বুঝতে পারছে না কিছু কিছু সময়ে যে স্যার আমাদের কোনগুলো পরীক্ষা হবে, ওরা বলে আমরাও বুঝে উঠতে পারছি না সিলেবাস, এই সিলেবাস চেঞ্জ করছে, এই বুঝে উঠতে 2 মাস লাগছে, তাতেই পরীক্ষা 3 থেকে 4 মাস অন্তর পরীক্ষা, কখনো 5 মাস, কখনো 4 মাস। ঠিক আছে, তাহলে দেখো 6 সেমিস্টারের পরীক্ষা, তাহলে গ্রাজুয়েশন লেভেলে যদি তুমি পড়ো, তুমি ভাবছো আমি টিচার হব, ভাই তোমরা নিশ্চয়ই জানো, এটা আমাকে বলতে হবে না, তোমরা চারিদিকে হয়তো দেখছো যে শিক্ষক নিয়োগ হচ্ছে না, তাহলে গ্রাজুয়েশনের ভবিষ্যৎ কি? নিয়োগ হচ্ছে না। তুমি যে গ্রাজুয়েশন করেই যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে? হ্যাঁ, গ্রাজুয়েশন করলে, বিএ পাস করলে, একটা তোমার হাতে সার্টিফিকেট আসলো, তুমি বিএড করলে, এটা করেই যে তুমি তারপরের দিন থেকে তোমার মাস গেলে 30,000 চলে তুমি মাস পাবে, তা তো নয়। গ্রাজুয়েশন করার পরে, বিএড করার পরে আবারও তুমি খাটো 5 বছর, তাতে তোমার বয়স হবে 35 প্লাস হবে, বাঁচবা তো 60 বছর, 35 প্লাস। তো এই 35 বছর বয়সে তোমার পরীক্ষা দিতেই যাবে, তুমি কবে চাকরি করবে? কবে তুমি তোমার পিতামাতার পাশে দাঁড়াবে? কবে তুমি তাদেরকে দেখবে? তাতে তো তোমার পিতামাতা তো বৃদ্ধ হয়ে যাবে, তাহলে বৃদ্ধ বয়সে তুমি পিতামাতার পাশে থাকবে না? তুমি বিয়ে করবে না? তুমি সংসার করবে না? তুমি তোমার, তো দেখো ওই জন্য বলি যে ইনকাম ছাড়া, বিশেষ করে ছেলেদের ইনকাম ছাড়া কোথাও দাম নাই, না বাড়িতে সম্মান পাই, ইনকাম ছাড়া কোথাও সম্মান পাই না, কেউ দাম দিবে না ভাই, টাকা ছাড়া তোমাকে কেউ দাম দিবে না। টাকার মূল্য কতটা তাহলে বলি, হসপিটালে যদি তোমার পিতামাতাকে নিয়ে যাও, হ্যাঁ তোমার কাছে যদি টাকা না থাকে, ওই হসপিটালের
লোকজন তোমার পিতামাতাকে ওই বাইরে বের করে রাখবে, বলবে আগে টাকাটা দাও তারপরে অ্যাডমিশন নাও। তুমি এই গ্রাজুয়েশনের পাশাপাশি তুমি এই এই জব এক্সামগুলোতে তুমি অ্যাপ্লাই করো। হ্যাঁ, আমি বলছি যে তুমি গ্রাজুয়েশনই করতেই থাকো। একটা তোমাকে কি ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছে এই গ্রাজুয়েশন কর, অন্য কিছু করবি না? ভাই ভুল তো তুই করছিস। কেউ তো আমাদেরকে বলছে না তুমি গ্রাজুয়েশন নিয়েই পড়ে থাকো। আরে গ্রাজুয়েশনের পাশাপাশি ইনকামের রাস্তাও তো বাঁচতে হবে। এবার তোমরা খালি মনে করছো ও এমএ করে আমিও এমএ করব, ও বিএড করে আমিও বিএড করব, আমার বন্ধুর ভাই একদম পিএইচডি করেছে আমিও পিএইচডি করব। আচ্ছা পিএইচডির পরে তুই কি করবি ভেবেছিস? পিএইচডির পরদিন তোর কি হবে তুই ভেবেছিস? ভাই তুই ভাবিসনি বা তোরা ভাবিসনি। তাহলে তোমাদেরকে কি ভাবতে হবে যে আমি যে পিএইচডিটা করছি, পিএইচডি করার পর আমি চাকরি পাবো তো, আমার ইনকামের পথ একটা তৈরি হবে তো, আর না হলে আমি কিভাবে আমার পিতামাতার সামনে দাঁড়াবো? পিতামাতা তো সারা জীবন আমাদেরকে খাওয়াবে না, তাই না? এই আমাদের দায়িত্ব, এখন আমাদেরকে দায়িত্ব নিতে হবে, পিতামাতাকে আমাদেরকে খাওয়াতে হবে। তারা এতদিন আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে। দেখো আজকে আমাদের বয়স, তোমাদের বয়স কিন্তু 18 বছর, 18 প্লাস। এই 18 প্লাসে পিতামাতা তোমাদেরকে যদি পরিশ্রম করে খাওয়ায় এটা তো লজ্জার বিষয় ভাই। তাই আমি তোমাদেরকেই বারবার কথাটা বলছি, বারবার হয়তো রিপিট করছি, যাতে তোমার চোখগুলো খোলে, যাতে তোমার জ্ঞান চক্ষু খোলে, তোমার যাতে দৃষ্টি খুলে যায় যে স্যার আমাদেরকে কি বুঝাচ্ছেন। তাহলে আমি এটাই বুঝাচ্ছি ভাই যে গ্রাজুয়েশনের ভবিষ্যৎ, এম এর ভবিষ্যৎ খুব খারাপ। যে এগুলো করে যে আমরা চাকরি পেয়ে যাব সঙ্গে সঙ্গে তা নয় ভাই। হ্যাঁ, এগুলো করার পর তোমাকে আরো 5 বছর ছুটতে হবে, তারও কোনো গ্যারান্টি নেই, একদম নিশ্চয়তা নেই। তুমি অনিশ্চয়তার মধ্যে থাকছো। তুমি এই বোর্ডের দ্বারা, এই ইউনিভার্সিটির দ্বারা অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, উপেক্ষিত হবে। অর্থাৎ তুমি ধুকে ধুকে মরবে। মানে একটা কথা আছে না, ওই শাসিতে আটকানো মৌমাছির মতো, মানে ফান্দে পড়িয়ে বগা কান্দে রে, না পারবে এদিকে এগোতে না পারবে ওদিকে যেতে, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। হাইরে জীবনটা কি করলাম, পড়াশোনা করে শেষ করে দিলাম। হ্যাঁ, তোমরা সবাই জানো 30 বছর পর তোমাদের শরীরের স্ট্যামিনা কমে যাবে, এনার্জি কমে যাবে, তুমি পরে আর কাজও তো করতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি চাকরি পেলাম না পিএইচডি করার পর, গ্রাজুয়েশন করার পর, তো তোমার তো শরীরের স্ট্যামিনা কমে যাবে, তুমি তো কাজ করতে, তখন তুমি কিছুই করতে পারবে না। তখন শেষে কি পড়বা? You receive depression. You will receive depression when you are alone, when you will not find any job after doing graduation, MA, BEd, okay, any degrees you have done, but you did not find a job. Then you got depression. After getting depression, you will commit a suicide. অনেকে তো এটাই করে যে তুমি ডিপ্রেশনের পরে কি করবা? সুইসাইড করবা। সুইসাইড কখন করে মানুষটা? সে দেখছে এদিকে আমার সম্মান নেই, ওদিকে সম্মান নেই, গ্রাজুয়েশন করলাম, আবার সমাজ বলে শিক্ষিত হতে হবে, তুমি শিক্ষিত হও, তোমাকে গ্রাজুয়েশন করতে হবে, তোমাকে এমএ করতে হবে। আবার যদি চাকরি না পাই বেকার। বিয়ে দিতে গেলে মেয়ের বাবা বলে ছেলে কি করে? ছেলের বাবা বলে ও আমার ছেলে এমএ বিএড কমপ্লিট করেছে, ও চাকরির জন্য, আর চাকরি পেয়েছে, পায়নি, হবে না, ক্যান্সেল। তো ওই জন্য তোমাদেরকেই বলছি ভাই, এখন থেকে রোজগার করতে হবে, এখন থেকে ছোট মোটো রোজগার করতে হবে, এখন থেকে তোমাদের ইনকামের পথ খুঁজতে হবে। তুমি যদি মাসে নিজে থেকে 2000 ইনকাম করো আর নিজের টাকায় যদি তুমি চলাফেরা করো, নিজের বাবাকেও 500 টাকা দিলে এক মাসে, বাবা এই যে নাও বাবা তোমাকে আমি 500 টাকা দিলাম, এটা তুমি বাজার করো, আর 1500 টাকা আমি রাখলাম, আমার টিউশন ফি আছে, আমার মোবাইল, তো তোমার বাবা বলবে না আমার ছেলে পড়াশোনাও করছে এদিকে পাশাপাশি ইনকামও করছে। তো আমি তাদেরকেই বেস্ট বলি যারা কি করে নিজের বাবাকে বোঝে। দেখো যারা নিজের বাবাকে বুঝবা, তারা যেভাবে বললাম যে এইচএস এর পরে এইভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবা। হ্যাঁ, তো এখন নিজের বাবাকে কিভাবে আমরা কেন বুঝি না বলো? বাবা যদি রৌদ্রে মাঠ থেকে আসে বাড়িতে, তোমরা বাবার মুখটার দিকে তাকিয়েছো? তার চোখ মুখের দিকে তাকালে মনে হয় তিনি তার পেটের কথা ভাবেন না। একজন বাবা নিজের পেটের কথা ভাবেন না। একজন বাবা যখন বাড়ি থেকে বেরোন, ঠিক আছে, তিনি ফ্যামিলির 10টা লোকের রিজিক আনার জন্য বেরোন, যে আমার ফ্যামিলিটা কি খাবে। একজন বাবা, ভাই তুমি তোমার সামনে তোমার রিয়েল হিরোকে দেখছো, তোমার বাবাকে, বাট তবুও তোমার জ্ঞান চক্ষু খোলে না, তোমার দৃষ্টিশক্তি খোলে না যে তোমার রিয়েল হিরো মানে তোমার বাবা। তোমাদের ফ্যামিলিকে চালানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সারা দিন কারোর বাবা বাইরে খাচ্ছে, যে
ছেলে মেয়ে আমার মানুষের মতো মানুষ হবে, একদিন আমাকে রোজগার করে খাওয়াবে, তাই কি হচ্ছে ভাই আমরা আমাদের বাবাকে ফলো করি না। বাবা যদি আমাদের 4টা পেট চালানোর জন্য বাইরে গিয়ে পরিশ্রম করতে পারে, আমি কেন আমার বাবাকে দেখে পড়াশোনার পাশাপাশি আমি ইনকাম করতে পারবো না? প্রশ্নটা তোমাদের কাছে, তোমাদেরকে প্রশ্নটা করলাম। বাবাকে দেখো, বাবা আমাদের রিয়াল হিরো, আমাদের রত্ন, আমাদের হিরে। ভাই বাবাকে ফলো করো ভাই। কারোর বাবা টোটো চালায়, আমার বাবা রিসেন্ট মাই ফাদার, আই এম প্রাউড অফ মাই ফাদার, মাই ফাদার ইজ আ টোটোওয়ালা, মাই ফাদার হ্যাজ আ টোটো, রাইট? সো আমার বাবা সারাদিন টোটো চালায়, রোজগার করে নিয়ে আসে আমাদের সংসারে এখনো বাজার করে, ঠিক আছে? তো আমি আমার বাবাকে দেখে শিখি যে আমার বাবা যদি এতটা মেহনত করতে পারে, আমি কেন পড়াশোনার পাশাপাশি আমি মেহনত করতে পারবো না? আমরা জানি যে এই সমাজে ভাই টাকার গুরুত্বটা অনেক বেশি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাবা আমাদের রিয়াল হিরো, বাবাকে দেখেই আমাদের শিখতে হবে। ওই সিনেমার নায়ক নায়িকাকে দেখে কোনো লাভ নাই ভাই। ক্যাটরিনা কাইফকে, ওই সিনেমার কোনো বাংলাদেশের কোনো নায়িকাকে ফলো করি, ওরা যেভাবে ফ্যাশন করে, হাতে নখ রাখে, আমরাও নখ রাখি, মানে ওরা যেভাবে ফ্যাশন করছে আমরা সেভাবে ফ্যাশন করছি। ওরা কি বলেছে তোমরা আমাকে ফলো করো? দেখো আমাদের জীবনে না উদ্দেশ্য নেই, বারবার কথাটা বলছি। আমরা দেখো, আমরা যদি লক্ষ্য করি একটা সিনেমায় সালমান খানের তেরে নাম সিনেমা সবাই দেখছে। এই সিনেমাতে তোমরা লক্ষ্য করবে সালমান খান একটা চুল রেখেছে ডিজাইন করে, এরকম করে উল্টাই দেয়, মাঝে সাথে ডায়লগ বলে এরকম করে উল্টাই দেয়। এবার তোমরা কি করছো? ওই সিনেমা দেখে চুল রাখছো, ব্যাস সমাজে হ্যাঁ তেরে নাম ছাড় দাও, সেলুনে দিয়ে বলছো তেরে নাম। তো তুমি তেরে নাম ছাড়টা কেন দিলে? তোমার এটার পরে দেওয়ার পর কি হবে বলো? কাকে ফলো করছো? তোমার লক্ষ্য কি? এটার পর তোমার কি হবে তুমি জানো না? তুমি তেরে নাম ছাড় দিলে কি তুমি সালমান খানের মতো হয়ে যাবে? তুমি তেরে নাম ছাড় দিলে কি তুমি সালমান খানের মতো অভিনয় করতে পারবে? শাহরুখ খান ধরো একটা ঘড়ি পরেছে, দাম 2 লাখ টাকা, তুমিও একটা ঘড়ি পরলে, কারণ আমি শাহরুখ খানের ফ্যান, তার মানে শাহরুখ খানের ওই ঘড়িটা পরলে তুমি কি শাহরুখ খান হয়ে যাবে? শাহরুখ খান যদি ঘড়িটা না পরতো তাহলে তার অ্যাক্টিং এ কোনো সমস্যা তো হতো না। সে ঘড়ি পরুক আর না পরুক, টুপি পরুক না পরুক, সে অ্যাক্টর, সে অভিনয় করেই যাবে। তো তার ঘড়ি টুপি এগুলো তো অ্যাক্টিং এর কোনো ম্যাটার না। তোমরা কি করছো? তাদেরকে ফলো করছো, তাদের দেখে দেখে তোমরা ফলো করছো। তাহলে এগুলো কি ভাই? তারা তো বলে না তোমরা আমাকে ফলো করে চলো। তাই আমি এই কথাটাই তোমাদের বারবার বলছি যে তোমরা তোমাদের লক্ষ্য নির্ধারণ করো। হ্যাঁ, আমি একটা ছেলে, আমি এমন কাউকে ফলো করছি যে একটা সিনেমার হিরোকে ফলো করছি, আর কাকে ফলো করছি, ফলো করে চলছি, কিন্তু আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যতে কি হতে চলেছে, বা আমার কালকে কি হবে। আমি প্ল্যানিং করি না, আমার লক্ষ্যই নেই। ভাই যাদের লক্ষ্যই নেই তাদের মরে যাওয়া উচিত। যে আমার জীবনটাকে শুধু আমার পিতামাতার উপর নির্ভর করছি, ওই আমার বাবা মা খাওয়াবে, সারা জীবন পিতামাতা খাওয়াবে না, ওয়েট করো আর 2 বছর যেতে দাও, তাহলেই বুঝবো। তো যাই হোক, তো কোথায় ছিলাম? গ্রাজুয়েশন 4 ইয়ার সেমিস্টার। দেখো এখানে তোমাদের 3 বছরে 6 সেমিস্টার, তারপর আরেক বছর কি করতে হবে গ্রাজুয়েশনে? রিসার্চ কোর্স ফর 1 ইয়ার। তাহলে দেখছো বোর্ড মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ব্যস্ততা রেখে দিয়েছে। বাবুরা তোমরা পড়ো, পড়াশোনা করেই যাও আরামসর, গরুর মতো পড়াশোনা করে যদি 4 বছর পরে একটা জব না পাই, ভাই এখানে পরিশ্রম করে দিলে আমার লাভ কি? আমি গ্রাজুয়েশনের বদলে আমি এগুলো করতে পারি, এখানে আমার ইনকামের সোর্স, এটাতে আমি এখানে আমাকে 4 বছর করতে হবে না। তাহলে এখানে গরু খাটার পরেও আমার কিছু হয় না, এখানে আমি প্রচুর পরিশ্রম করছি তবুও আমার কিছু হয় না, তাহলে আমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, তুমি গ্রাজুয়েশন করো না, তুমি কোনো রকম একটা সাবজেক্ট নিয়ে পড়ো, পাশাপাশি তুমি ইনকামের পথ বেছে নাও। নইলে 18 বছর বয়স এখন তোমাদের, আর যদি 25-26 হয়ে যায় গ্রাজুয়েশনের পর, বা হলো 24, তাহলে এটা মনে করো না যে আমি 24-এর পরে চাকরি পাচ্ছি, এটা মনে করবে। হ্যাঁ, এই গ্রাজুয়েশন পড়ে তোমাদের হবে না কিন্তু শিক্ষা, শেষে তোমাদের করতে হবে ভিক্ষা। এই কথাটা মাথায় রাখবা। এই গ্রাজুয়েশন শুধু তোমাদের কি করেছে? একটা শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্রদেরকে ব্যস্ততায় ফেলে দেওয়া হয়েছে। সেমিস্টার প্রজেক্ট অ্যাসাইনমেন্ট করে তোমরা ক্লান্ত, পরে তোমরা অন্য কোনো জবে তোমাদের এনার্জি থাকে না। তাই আমি বলি এইটার পাশাপাশি তোমরা এই জবগুলো করো, বিশেষ করে এগুলোতে বেশি গুরুত্ব দাও, কারণ তোমাদের লক্ষ্যই হচ্ছে আমাকে রোজগার করতে হবে।
সে রোজগার করার জন্য একটা কাজ হলেই হলো, কাজকে ভালোবাসতে হবে। তো যাই হোক, আর কি থাকে যে সাবজেক্ট, এখানে গ্রাজুয়েশনে কি সাবজেক্ট কি এরকম একটা মেজর সাবজেক্ট থাকবে, মাইনর থাকবে, আর হচ্ছে কম্পালসারি থাকবে। তো দেখো মেজর সাবজেক্ট বলতে, মেজর বলতে তোমাকে একটা মেজর সাবজেক্ট রাখতে হবে, অনার্সের মতোই ধরো। এখন তুমি ইংলিশ রাখতে পারো, তুমি বাংলা রাখতে পারো, তুমি ইতিহাস রাখতে পারো, তুমি রাষ্ট্রবিজ্ঞান রাখতে পারো, অ্যাজ ইউ উইশ, যেটা তোমার পছন্দ তুমি সেটা রাখতে পারো। মাইনরে তোমাকে দুটো রাখতে হবে বা একটা, হয়তো এখন সিস্টেম চেঞ্জ হতে পারে। হ্যাঁ, কম্পালসারি তোমাকে একটা সাবজেক্ট রাখতে হবে। তাহলে দেখো কতগুলো, তাহলে তিনটা পার্ট আমাদের, মেজর, মাইনর, কম্পালসারি। পড়ো, খালি পড়াশোনা করে যাও সারা জীবন, কিছু করতে হবে না। এইবার মেজরের আবার কটা পেপার, কোনো কোনো সেমিস্টারে 3টা পেপার, 2টো পেপার, 4টা পেপার, 5টা পেপার, যত সেমিস্টার বাড়বে। মাইনরের আবার কি একটাই পেপার বা 2টো পেপার হতে পারে, কম্পালসারি তো তোমাদের থাকবেই। এইভাবে তোমাদের প্রতিটা সেমিস্টারে 5টা বা 6টা পরীক্ষা দিতে হবে। চিন্তা করো, চিন্তা করো, 4 মাস পর 6টা পরীক্ষা, আবার 5 মাস পর 6টা পরীক্ষা। তাহলে এই দিকে আমি পরিশ্রম যদি করি, এইটার তো কোনো ভবিষ্যৎ আমার নেই। কেননা শিক্ষা ব্যবস্থায় টিচার নিয়োগ হচ্ছে না, অনেক পেন্ডিং পড়ে আছে, অনেকে ওয়েটিং এ পড়ে আছে। এই কথাগুলো মাথায় রাখবে। গেল, এবার মনে করো এটা কাদের জন্য, বিজনেস, যারা পড়াশুনো ভালোবাসে না, এই আমার পড়তে ভালো লাগে না, এবার যারা এইচএস এর পর রেজাল্ট খারাপ হয়েছে বা কেউ ফেল করেছে, স্যার আমি কি আর পড়াশুনো করব, যারা পড়াশুনো ভালোবাসো না তাদের জন্য আমি বিজনেস বলছি। তো তোমরা কোনো একটা বিজনেস করো, এখন থেকে শুরু করো। যেমন মেয়েদের জন্য ট্রেইলারিং, ট্রেইলার, অনেক মেয়েরা কি ট্রেইলার শিখতে পারে। শপিং, ছেলেদের জন্য দোকান রয়েছে, ফিশিং, আরো অনেক বিজনেসের তো অনেক ভাগ রয়েছে। এবার তোমাদের কোনটা পছন্দ তোমরা করবে। আমি অনেক কিছুই বললাম, হয়তো আমার কথার মধ্যে ভুল হতেই পারে, কারণ আমি একটা মানুষ, আমি তো আর এঞ্জেল নই, ফেরেশতা নই যে আমার ভুল হবে না। স্লিপ অফ টাং একটা হতেই পারে, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আর কথার মধ্যে ভুল হলে, কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছি সেটার দিকে ফোকাস করো। আমার একটা দুটো কথা স্লিপ অফ টাং হতেই পারে। ওকে, দেখো এবার তাহলে বললাম আমি যা বলার। তো তোমরা কি করবে, এইচএস এর এখন বর্তমানে তোমরা স্পিকিং কোর্স করো। তো আমার এই আরিফ গ্লোবাল ইংলিশে 2026 এ ভর্তি চলছে, ঠিক আছে। মার্চ মাসের 10 তারিখ থেকে আমার স্পিকিং কোর্স শুরু হবে, অনেকে ভর্তি হচ্ছে। তোমরা ওই দুটো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারো, এখানে আমার কাছে স্পিকিং পেইড বেসে ভর্তি হতে পারো। এখানে স্পিকিং এর মূল বিষয় হচ্ছে আমাদের ক্লাস থাকবে প্রতিদিন। ওকে, ক্লাস রেকর্ড তোমরা পাবে, সেই সাথে ক্লাসের পিডিএফ, ওকে, আর প্র্যাকটিস সেশন তো অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ভিডিওতে তোমরা এতটুকুই বিষয়গুলো মাথায় রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।